একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তো আমরা তো বিগিনিংটা ভালো দেখছি, এখন মর্নিং শোজ দ্য ডে পরে খারাপ দেখলে সেটা তো অন্য কথা, কিন্তু আমাদের কাছে লক্ষণটা আমরা ভালো দেখছি এই কারণে। তবে সবার আগে আমি জনাব তারেক রহমান সাহেবকে, আমরা তো আর চিঠি লিখলেও পাবেন না, আর দেখা করতে চাইবো না, কারণ চাইলেই যে পাবো তারও কোনো কথা নেই। তবে এই চ্যানেলের মাধ্যমে উনি আমাদের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমি ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে। মানে এটা আমার জন্য একটা সুযোগ ওনাকে জানানোর জন্য। তো সর্বপ্রথমে আমি ওনাকে এই অভিনন্দনটা জানাইলাম। আর যে কথাটা আপনি বলছেন যে পরাজিত যারা হয়েছে তারাও দেখছি অনেকে, যেমন আমি দেখলাম শিশির মনির সাহেব এক জায়গায় গেছে পরাজিত, তাকে গিয়ে যেভাবে আগলে ধরেছে, আমি উনি ফলাফল অর্ধেক আসার আগেই উনি অভিনন্দন জানিয়ে দিয়েছেন। হয়তো উনি বুঝে ফেলছেন যে কতটুকু বাকি আছে আর ফল, তাতে হয়তো সে উইন করবেন। ঠিক একইভাবে যারা বিজয়ী হয়েছেন তারা কোথাও কোথাও গেছেন শুনেছি আমি, সেটাও ভালো লক্ষণ, সিমটমটা ভালো সেই অর্থে। তবে আমার এবারের নির্বাচনটায় সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমি দেখতেছি, এই প্রথম একটা নির্বাচন দেখলাম যে নির্বাচনে সবাই খুশি। যদি বলেন কেমন, এটা একটা ব্যাখ্যা দিই আমি। ধরুন বিএনপি 213টা সিট পেয়েছে, বিএনপি 213 সিট পেয়েছে, এটা কিন্তু খুব আশ্চর্যজনক কিছু আমার কাছে না। এই কারণে, কারণ বিএনপি তো বড় দল, আগেও ক্ষমতায় ছিল, আমি এই চ্যাপ্টারটা একেবারে অফ রাখলাম। কিন্তু অন্যদিকে যদি আসি, জামাত 68টা সিট পেয়েছে। ধরেন জামাতের জীবনে এককভাবে 3টা সিট পেয়েছে হাইয়েস্ট, না 18টা পেয়েছে, না সেটা চলো জোটে, সেটা বিএনপির সাথে জোটে, আমি সেটাই বলছি 3টা। আরেকবার পেয়েছে বিএনপির সাথে 14টা, আরেকবার পেয়েছে 18টা। সেক্ষেত্রে এই 3টার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, প্রায় 22 গুণেরও বেশি, মানে 68টা সিট 3/22 কত হয়? এবারে কিন্তু 10 দলীয় জোট করে কিন্তু পাইছে এটা। না সেখানে তো এনসিপির সিটটা আলাদা, আমি বলছি যে পাইছে, এটা তাতে খুশি, সে খুশি, আমি সবাই খুশি, সে ব্যাখ্যাটা দিচ্ছে। সেই হিসেবে আসলে তো জামাত অনেক ভোট পাইছে, অনেক সিট পাইছে, আমি সেটাই বলছি খুশি। আবার যদি আপনি এনসিপির দিকে আসেন, আমরা সবাই বলছি, অনেকেই বলছে যে একটা সিটও পাবে না, সে পাইছে 6টা সিট, সেও খুশি। আমি খুশিটা কেন বলতেছি, আপনি যদি আসেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আদার যারা অন্যান্য একটা সিট, ওইটা বাদ দিলাম, আওয়ামী লীগ খুশি। আচ্ছা আওয়ামী লীগ খুশি কেন বলেন? আওয়ামী লীগ দেখতেছে তার বিরোধী শক্তিকে এনসিপি আর জামাত, এরা সরকার আসতে পারে নাই, যেটা একটা ভয় তারা পাইছিল। আমরা ইতিমধ্যে অন্যান্য চ্যানেলে, ইভেন ওভারসিজ বাইরের দু একটা চ্যানেলে বা বাইরের অনেক ব্যক্তির কথা আমরা শুনেছি তার থেকে, সেক্ষেত্রে আওয়ামী লীগও খুশি। এবং এই যে সব একটা নির্বাচন নিয়ে আমরা যত কথাই বলি, সবাই খুশি হওয়াটা, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ইলেকশন ওই হিসাবে। পাশাপাশি আজকে আমার কাছে আরও কতগুলো জিনিস মনে হইতেছে। আজকে তারেক রহমান সাহেব খুব ভালো কয়েকটা কথা বলেছেন, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখছি। তাকে খালেদ মহিউদ্দিন একটা প্রশ্ন করছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আমি একটু কান পাইতে রয়েছি যে কি বলে, যে আমি অভয় দিলে বলি যে আপনি তো আপনারা নাকি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছেন। তো তারেক রহমান সাহেব হ্যাঁ আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। করার পরে কি রকম ইঞ্জিনিয়ারিং বলতেছে, আমরা যে জনগণকে মোটিভেটেড করে আমরা বুঝিয়ে আমাদের এই মানে কি বলে ভূমিধস বিজয় বলতে যা বোঝায় সেটা আনতে পারার জন্য যে ইঞ্জিনিয়ারিং, সেটা আমরা করেছি। মানে এটা একটা ভালো জবাব উনি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, উনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন তখন কিন্তু উনি সবার প্রধানমন্ত্রী, তখন কিন্তু শুধুমাত্র তার দলের না। আর প্লাস অনেকগুলো বিষয় আমাদের জানার ইচ্ছা ছিল, যেগুলো মোটামুটি উনি ক্লিয়ার করছেন। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে খোলামেলা আলাপ করছেন। পাশাপাশি উনি নিজেই একটা চ্যালেঞ্জের কথা বলেছেন, যে ওনার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা আপাতত। আরেকটা কথা বলছেন উনি, ওটাও খুব ভালো লাগছে আমার কাছে, সেটা হলো বিভাজন যত হবে গণতন্ত্র তত দুর্বল হবে, রাজনৈতিক স্থিতিশীলতা তত নষ্ট হবে, তথা দেশের জন্য এটা ক্ষতিকর। সেক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হইতেছে, ট্রেজারি বেঞ্চ মানে সরকার এবং বিরোধী দল, এদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, সেটা আমরা প্রত্যাশা করি, নাম্বার 1। নাম্বার 2, আপাতত সবাই ফলাফলটাকে সুন্দরভাবে মেনে নিছে, সুতরাং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা অতীতে খালি দেখতাম বয়কট, ক্ষমতায় যে গেছে
অপোজিশন যিনি আছে খালি বয়কট করে। আমরা সেই বয়কটের রাজনীতি থেকে সরে যেতে চাই। এবারে হয়তো যে একটা নির্বাচন যেখানে আসলে কোনো মরদেহ নাই, মানে বড় ধরনের সহিংসতা তো নাই। আর সেটার আরেকটা প্রেক্ষাপট বলবে না, সেটা তো তারেক রহমান সাহেবরা বা জামাত ইসলাম সাহেবরা অথবা এনসিপি সাহেবরা তো কেউ নির্বাচনটা কন্ডাক্ট করেন নাই। নির্বাচনটা কন্ডাক্ট করছেন আন্ডার দ্য গভর্নমেন্ট কি ইউনুস সরকারের অধীনে অন্তর্বর্তী একজন। নির্বাচন কমিশন। সেই কথা বললে আবার আমার একটু ভিন্ন মত আছে, কারণ নির্বাচন তো একটা চ্যাপ্টার, এখানে ক্ষমতায় কোনো সরকার ছিলেন না, ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তো সেখানে নির্বাচনটা যেদিন হইল, পার্টিকুলার দ্যাট ভেরি ডে আমি দীর্ঘ 18 মাসে দেখলাম প্রশাসনিক একদিন তার পারফরমেন্স আমি দেখেছি, যে অসাধারণ পারফরমেন্স। এবং এই পারফরমেন্সটা আমার কাছে মনে হয় প্রশাসন নিজে ইসির সাথে আলাপ করে, কারণ ইসি তো মেইন এখানে, ইসির সাথে আলাপ করে প্রশাসনরা ইউনাইটেড হয়েছে যে আমরা এইটা একটা সুন্দর নির্বাচন, যাতে ভোট দেয়া নেওয়ার ক্ষেত্রে সেন্টার টেন্টারে গন্ডগোল নিয়ে কোনো বিতর্ক না হয়, সেই জায়গাটা আমরা যাব। এই ডিটারমিনেশনটা যদি গত 18 মাস থাকতো, তাহলে দেশটা হয়তো কিছুটা হলে উন্নতি আরও ভালো হইতো, আরও ভালো জায়গায় আমরা যেতে পারতাম। ধন্যবাদ আপনাকে। তার আগে আমার হাসনাত আলী ভাইয়ের একটা কথা, যে মানে আওয়ামী লীগের ভোট জামাতকে দিয়েছে যে বিষয়টা উনি উপস্থাপন করলেন, সেটা এখন তো তার ব্যক্তিগত মন্তব্য বলেছেন উনি। সেটাই তো আমি বলছি, আপনার সব কিছু তো একটা সিমটম থাকতে হয়। আচ্ছা, উনি বলছেন ভোট দিচ্ছে, আমি কেমনে বুঝবো, বা উনি কেমনে বুঝলেন? আপনি দেখেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এনসিপি। যদি আপনি অ্যাকশনে দেখেন, তারাও আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে দীর্ঘ 12 বছর। XYZ সবাই করছে, আমরা টকশোতেও করছি। টকশোতে কথা বলাটাও কিন্তু আন্দোলন। অবশ্যই, হ্যাঁ। এই যে আন্দোলন, তাতে সবাই আন্দোলন করেছে, এবং টার্নিং পয়েন্টে গিয়ে ফিজিক্যাল এপিয়ারেন্স দেখা গেছে যে জুলাই যোদ্ধারা। আন্দোলনটা তো একদিনের বা এক মাসের নয়। তাহলে শেখ হাসিনা তো জীবিত, তার সবচেয়ে অন্যতম শত্রু হলো এই মুহূর্তে এনসিপি। আর জামাত তো স্বাধীনতা বিরোধী শক্তি। কোনো যুক্তিতেই তাদেরকে ভোট দিবে এটা আসে না। আপনি এটাও জানেন বোধহয়, কয়েকদিন আগে স্লোগান দিছে, নো বোট নো ভোট, অর্থাৎ নো নৌকা নো ভোট। তারপরে যে আপনি নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি বা বাংলাদেশে আরও যারা আছেন কিছুটা আওয়ামী ঘেঁষা, এটা অপরাধ নয়, তারা যে কথাবার্তা বলছে, এমন কোনো সিগন্যাল যদি থাকতো, তাহলে আমরা তাদের বক্তব্যে পাইতাম যে এই ভোটগুলো ওদিকে যাবে। তা আমার কাছে মনে হয় এটা কেন বলছেন যে জামাত ভোট বেশি পাইছে, সবচেয়ে বড় কথা যেটা বলি আমরা, যেটা রিয়েলিটি, সেটা বাড়ছে তার ভোট, সবাই বলছি আমরা বাড়ছে। সে কেন বাড়ছে সেটা কিন্তু আমার হাইপোথিসিস, কিন্তু সিমটমে মনে হয় না যে তারা ভোট দিছে। তবে একটা জিনিস এই সরকারের কাছে আমি চাইব, এই সরকারের 3টা অংশ যদি ধরি, পার্লামেন্টে 3টা পার্ট, ওয়ান ইজ বিএনপি সরকারে থাকবে, বিরোধীতে আছে জামাত এবং এনসিপি। 3টা গ্রুপই, 3টা গোষ্ঠী কিন্তু মারাত্মকভাবে গত 16 বছর যাবৎ নির্যাতিত। অবশ্যই এই একটা জায়গায় তাদেরকে ইউনাইটেড থাকতে হবে বলে আমি মনে করি, কারণ এই 3জনই নির্যাতিত। কেউ বলতে পারবেন না যে আমি নির্যাতিত না বা আমি হই নাই, আপনি হইছেন। 3জনই নির্যাতিত। তার 2টা দল একসাথে হয়ে বিরোধীতে আছে, আর এক দল ক্ষমতা আছে। ভোটের প্রচারের মধ্যে যে মন্তব্যগুলো তাদের দেখেছেন, কি মনে হয় সামনের দিনে আসবে, সেই ইউনিটি কি থাকবে না? সেটাই আমি বলছি, সেটা তো পরের। আমি ভাই ভবিষ্যৎবাণী খুব কম করি, কারণ ভবিষ্যৎবাণী মানুষ করতে পারে না। আমরা চাইবো সেটা অবশ্যই ইতিবাচক থাক। আমি হাসনাত আলী ভাইয়ের সাথে আমার অনেক টকস হয়েছে, আমি কাল্পনিক কথা খুব কম বলি। আমি কিন্তু লজিক্যালি দিচ্ছি আপনাকে, 3টা দল নির্যাতিত। কাজী ফেসিবাদের বিরুদ্ধে যে সমস্ত অ্যাকশনগুলো চলমান আছে, সেটা যদি কোথাও বাধাগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদের কাছে খারাপ লাগবে, দেশের জনগণের কাছে খারাপ লাগবে। যে এই বিচার প্রক্রিয়া কোনো কারণে যদি স্লো হয়, এটা আমাদের খারাপ লাগবে। আমরা সাধারণ নাগরিক হয়তো বাইরের থেকে কিছু বলতে পারবো না, কিন্তু যেহেতু আপনার 3টা দলই নির্যাতিত, সুতরাং আপনি কেউ বলতে পারবেন না যে নির্যাতিত। তো সবাই যখন নির্যাতিত, তখন তার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে দ্বিমত থাকতে পারবে না, এবং এটা অবহেলিত হতে পারবে না। এটা হলো আমার দাবি। 2 আসেন চ্যালেঞ্জ হিসাবে, আপনি যে বিএনপি যে ম্যানিফেস্টো দিচ্ছে, এই মুহূর্তে বিএনপির প্রতিশ্রুতিটাই বড় হবে। এই কারণে যেহেতু তারা সরকারে গেছে, এই প্রতিশ্রুতি দেওয়াটা কিন্তু এক ধরনের চুক্তি, জনগণের সাথে
চুক্তি। অবশ্যই। জনগণের সাথে যে চুক্তিটা হয়, যখন আপনার আমার ব্যক্তিগতভাবে চুক্তি হয়, তখন সেই চুক্তি যদি কেউ লঙ্ঘন করে আমরা কিন্তু আদালতে যেতে পারি, কিন্তু রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ভঙ্গ হইলে কেউ আদালতে যেতে পারে না। সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি রাজনীতিবিদদের। কেন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রত্যাশা বেশি সেটা বলি। ভূমিধস বিজয় হয়েছে তারেক রহমান সাহেবের, কোনো সন্দেহ নাই। উনি 29 তারিখে ঢাকায় আসছেন, না সরি 25 তারিখে, 25শে ডিসেম্বর ঢাকায় আসছেন। আজকে আমার কাছে মনে হয় উনি যদি আরও আগে আসতেন তাহলে আমাদের জন্য আরও ভালো হইতো। কেননা সংস্কার এবং ঐক্যমত্যের যে বিষয় নিয়ে আমরা 8টা মাস দৌড়াদৌড়ি করলাম, আমরা কোনো সমাধান কিন্তু দিতে পারি নাই। না দিতে পারার কারণে, অমিলের কারণে ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমরা গণভোটে যেতে বাধ্য হয়েছি। এখন তারেক রহমান সাহেব যদি আগে আসতেন, আমি তার যে ক্যারিশমা দেখলাম, উনি আইসা যেটা করলেন এবং বিষয়টা আগেই সমাধান হয়ে সেটা যেত। যদি উনি আগে আসতেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তাইলে হয়তো আমাদের ওই পর্যায়ে যেতে হতো না এবং গণভোটের বিষয় তো আসতোই না। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা, আর একটা মারাত্মক ব্যাপার উনি করেছেন, সেটা হলো আলটিমেটলি যেহেতু গণভোটটাকে সবাই স্বাক্ষর করে সমর্থন করছে, উনি কিন্তু গণভোটের পক্ষে হাতে ভোট দিতে বলেছেন। এখন হাতে যখন ভোট দিতে বলেছেন, ওনার ভূমিধস বিজয়ের সাথে, আমি কাল্পনিক কোনো কথা বলবো না, ওনার ভূমিধস বিজয়ের সাথে গণভোটের দিকে যদি আমি তাকাই, হাতে পড়েছে 4,85,00,000 আর নাতে পড়েছে 2,25,00,000 বা সামথিং এরকম। তাহলে ওনার যে বক্তব্য যে হাতে ভোট দিবেন, সেইটার আমি মনে করি ঢেউটা ওখানে পড়েছে। তা সেই ঢেউ যদি ওখানে পড়ে থাকে, তো ন্যাচারালি গণভোটের সাথে সংস্কারের সম্পর্ক আছে বা একটা সংশোধিত সংবিধানের ব্যাপার আছে। তো আজকে যেহেতু ওনার কথার ভিত্তিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোট দিয়ে গণভোটে হাতে জয়যুক্ত করেছে বিপুলভাবে, সুতরাং উনি গণভোটের আদলে আর গণভোটের আলোকে যত দ্রুত সম্ভব সংবিধানটাকে সংস্কার করে আমরা একটা সুন্দর জায়গায় যাব, সেই প্রত্যাশাটা আমি তার কাছে রাখছি।